আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নোশন টিভির নতুন প্রোগ্রাম হেলথ কেয়ার। আর হেলথ কেয়ার এই অনুষ্ঠানটি নিবেদন করেছেন সেলেস্টিয়া একাডেমি দুবাই ও পেয়ারলেস কলেজ কানাডা। আমাদের এই অনুষ্ঠানের আজকের অতিথি অধ্যাপক ডক্টর মুস্তাক আহমেদ, বিভাগীয় প্রধান মাইক্রোবায়োলজি, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? না, আছি ভালো। স্বাস্থ্যের বাইরের যে একজন মানুষ আছে, ব্যক্তি মানুষ আছে, আমরা সে সম্পর্কে একটু জানতে চাই। আপনার বেড়ে ওঠা কোথায়? আমি ঢাকাতেই ওয়েস্টার্ন হাই স্কুলে পড়াশোনা করেছি, স্কুল কলেজ পড়েছি নটরডেম কলেজে, দেন আমি সিলেট মেডিকেল কলেজে ওখান থেকে MBBS করেছি। তারপর আবার ঢাকাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি MPhil বায়োলজি করেছি 2005-এ। তারপরে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান যে কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন আছে, BCPS যেটা বলে, সেখান থেকে আমি মাইক্রোবায়োলজিতে FCPS করেছি এবং আমি শিক্ষকতা পেশায় জড়িত আছি। অনেকগুলো মেডিকেল কলেজে কাজ করেছি। এখন আমি আমি বঙ্গবন্ধু ওখানে শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো হয় সেগুলোর সাথেও যুক্ত আছি, প্রশ্ন তৈরি করার সাথেও মডারেশনের সাথে যুক্ত আছি। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর প্রশ্ন তৈরি করা অথবা পরীক্ষা নেওয়া কার্যক্রমের সাথে আমি যুক্ত আছি। আবার আমি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাগুলো কন্ডাক্ট করি, ছাত্রদের পরীক্ষা নেই, ক্লাস নেই, বিভিন্ন রকম রিসার্চের কাজগুলো দেখি, প্লাস তার সাথে সাথে আমি বিভিন্ন ডায়াগনস্টিক ল্যাবেও রোগ নির্ণয়ের সাথে যুক্ত আছি, বা কোনো সংক্রামক যে রোগগুলো হয় সেগুলাতেও আমরা সেগুলা নিয়ে কোনো মিটিং বা সেমিনার এগুলোতে আমরা অংশগ্রহণ করি। কবে চিন্তা হলো যে আপনি ডাক্তার হবেন? হ্যাঁ, সেটা হয়তো ছোটবেলা, ওই যে আপনার বলতাম না যে আমরা এম ইন লাইফ লিখতাম, তখন কিন্তু আমাদের মাথায় দুইটা জিনিসই ছিল, আমরা এত কিছু জানতাম না, ডাক্তার না ইঞ্জিনিয়ার, এই দুইটাই ছিল। না, আরেকটা ছিল শিক্ষক। হ্যাঁ, কিন্তু একটা পরে সায়েন্সে পড়লাম, তো তখন মেডিকেল আমাদেরকে, তখন কিন্তু একটা সমাজে, আমি যখন অনেক আগের কথা, তখন কিন্তু একটা সমাজে একটা মানে মেডিকেল, মানে আমার বাবা মার প্রচুর ইচ্ছা যে তার ছেলে ডাক্তার হোক। আমি কিছুদিন ভাবছিলাম যে ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার বাবার মানে যে ইচ্ছা, যখন আমি চান্স পেয়েছি তখন আমি ভাবছি যে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আবার যাবো কিনা, পরীক্ষা দেবো কিনা, মানে বাবার যেই আগ্রহ সেটা দেখে আমার। অর্থাৎ আপনি বলা যায় যে বাবার ইচ্ছা পূরণ করার জন্য ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার। বাবা বলতো যে না, মানে বলছে এক পরিবারে যদি একজন ডাক্তার থাকে এর চেয়ে আর নিরাপত্তার কিছু নাই, এটা আমার বাবা সবসময় বলতো। সেটা কি হচ্ছে তো নাকি? হ্যাঁ, ডেফিনেটলি। আমার বাবা এখন নাই, ওনার 97 বয়সে মারা গেছে, কিন্তু ওনাকে কোনোদিন হাসপাতালে ভর্তি হতে হয়নি। আমি এটা বলতে পারি যে কারণটা হচ্ছে আমি এবং মা কোনো দিন তারা হাসপাতালে যায়নি, মানে ভর্তি হতে হয়নি, মানে আমি তাদেরকে টেক কেয়ার করেছি, সাজেশন দিয়েছি, যখন যেটা দরকার সেটা করিয়েছি, হ্যাঁ, এবং যেটা বলেন চিকিৎসা করা দরকার সেটা করেছি, মানে বড় ধরনের কোনো কিছু করতে হয়নি। আমরা এই যে টেলিভিশনে আপনাকে আমাদের ডাকার একটি উদ্দেশ্য যে আমরা একদম মাস পিপল, মানে জনসাধারণের কিছু জিজ্ঞাসা থেকে আমাদের এই হেলথ কেয়ার প্রোগ্রাম, যেটা আমরা নতুন করে শুরু করেছি। হেলথ কেয়ারের আবিধানিক অর্থ যদি যায়, সেটা আসলে বিশাল অর্থ দাঁড়াবে, কিন্তু আমরা যেহেতু আপনি মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করেন, আমরা প্রথমতই দুইটা বিষয়, সমসাময়িক কিছু বিষয় নিয়ে আগে জানতে চাই, তারপর অন্যদিকে যাব। সেটা হচ্ছে আর কিছুদিন পরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে, সেই জায়গাটা নিয়ে যদি আমরা একটু জানতে চাই আপনার কাছে। একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আমি মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করছি, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে আমি কাজ করছি। আর আপনি জানেন যে এই সমস্যা আমাদের এই জুলাই মাসে যেমন বা আগামী মাসগুলোতে ডেঙ্গুর একটা সমস্যা দেখা দেবে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখা দেবে। ফলে আমরা যদি এখন থেকে এই ব্যাপারে যদি আমরা কিছুটা প্রস্তুতি নিই যে আমরা কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যু আমরা হতে দেব না, আমরা মৃত্যুর পরিমাণটা কমিয়ে জিরোতে নিয়ে আসবো। আমাদের মানে অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা কেউ আসলে দেখতে চাই না, আমরা আসলে জানি না, তবে আমরা এটাকে শূন্যতে নিয়ে আসবো, এরকম একটা টার্গেট আমাদের স্ট্র্যাটেজি করা উচিত। এজন্য কিন্তু জনগণকে সবাইকে সম্পৃক্ত করে এই কাজটা করতে হবে, মানে ডেঙ্গু প্রতিরোধের কাজটা করতে হবে। সেখানে আপনার সবসময় আমরা যেটা বলি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, আপনার বাসায় বলেন, বাসার আশেপাশে বলেন, জমানো পানি রাখা যাবে না, এটা আমরা বারবার বলছি, আপনারা জানেন। তারপরেও যেটা হচ্ছে যে এখন তারপর যদি জ্বর চলে আসে, একজনের হয়তো জ্বর আসলো, তাহলে সে কত দ্রুত কি পরীক্ষাটা করবে বা
কোন কোন লক্ষণ দেখা দিলে সে দ্রুত হসপিটালাইজড হবে, সবাইকে হাসপাতাল যেতে হবে না, সেই জায়গাগুলোতে মানুষকে কিন্তু ব্যাপকভাবে সচেতন করা উচিত। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা দেখি বর্তমানে কারোর যদি জ্বর আসে, যে কোনো ব্যক্তি জ্বর আসলে বলছে যে আগে ডেঙ্গু টেস্ট করো যে তোমার হয়েছে কিনা। কিন্তু আমরা যদি নর্মালি চিন্তা করি যে ডেঙ্গু হয়েছে কিনা এটা ডক্টরদের কি টেস্ট ছাড়া বোঝার কোনো উপায় বা সাধারণ কোনো সিমটম দেখে বোঝা যায় কিনা? জি জি জি, আপনি ভালো বলছেন। এখন দেখেন ডেঙ্গু টেস্টও একটু খরচের ব্যাপার আছে, সব জায়গায় সেটা হয় না। হ্যাঁ, লক্ষণ তো অবশ্যই জ্বর যদি চলে আসে 2 দিন 3 দিন হলো, যেমন যখন সিজনে জ্বর আসে, তখন যদি অন্তত ডেঙ্গু টেস্ট যদি নাও করা যায়, তো রক্তের একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি বলে। সিবিসি, সেইটা যদি আপনি করার পরে যদি আপনি দেখেন অন্যান্য জ্বরের লক্ষণের সাথে প্লেটিলেটের পরিমাণটা কমে আসতেছে, হ্যাঁ, আবার আরেকটা আছে যে হিমাটোক্রিটের কনসেন্ট্রেশন মানে ওইটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে মনে করতে হবে যেটা ডেঙ্গুর দিকে যাচ্ছে। আপনি জানেন যে গতবার যেটা হয়েছে, ডেঙ্গুর টেস্ট করা হয়েছে, গতবার দেখা গেছে যে ডেঙ্গুর টেস্ট নেগেটিভ আসতেছে। হ্যাঁ, কিন্তু ডেঙ্গুর টেস্ট কেন নেগেটিভ আসছে? প্রপার সময় সে আসে, তার মানে অনুজীবগুলো তাদের প্রক্রিয়া চেঞ্জ করেছে। জি 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 জি, প্রক্রিয়া চেঞ্জ করেছে, আমাদের যে প্রচলিত কিটে ধরা পড়ছে না। কিন্তু আমরা যদি সিবিসিতে খেয়াল করছি যে প্লেটলেট কমে আসতেছে বা হেমাটোক্রিট আসতেছে। আবার আরেকটা আছে যে ডেঙ্গুর যে টেস্ট, 2 রকম টেস্ট আপনি জানেন, যে একটা হচ্ছে NS1 অ্যান্টিজেন, এটা সবাই জানে, আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। এখন অ্যান্টিজেন পরীক্ষাটা করতে হবে প্রথম 5 দিনের মধ্যে, জ্বরের 5 দিন, আর অ্যান্টিবডি করতে হবে 5 থেকে 7 দিন পরে। কোনটা আগে করবে পরে করবে, কয়দিনের জ্বর? আমি আপনার কাছে জানতে চাই যে আমরা যে টেস্ট করালাম, একটি মশা, ক্ষুদ্র একটি মশা কোথায় কামড় দিচ্ছে আমরা বুঝতে পারছি না, জ্বর আসছে। আমাদের এই যে স্বল্পোন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, আমাদের কিন্তু অনেকের সেই অ্যাবিলিটিটাও নাই যে আমরা টেস্ট করাবো। আমাদের শারীরিকভাবে যে পরীক্ষাগুলো, যে প্রতি বছর একটি টেস্ট করানো, আমাদের শরীরটা চেক আপ করানো একটা বিষয় থাকে, একটি খরচের ব্যাপার থাকে, সেটা কিন্তু আমাদের অ্যাবিলিটির ভিতর থাকে না। কিন্তু আধুনিক এই বিশ্বে, গ্লোবাল ভিলেজে আমরা দেখেছি অনেক জায়গায় বিভিন্ন রকমের পদ্ধতি শুরু হয়েছে, যেখানে আসলে আমাদের এই খরচ ছাড়াও নিজেদের বডিটাকে সেভ করার অনেক প্রক্রিয়া আছে, যে না ডেঙ্গু মশা কামড়ালেও ডেঙ্গু হবে না। এই জায়গাটা আপনি যদি কিছু বলতেন। একটা তো হচ্ছে যে আমরা বলছি যে মানে প্রতিরোধ ব্যবস্থা, হ্যাঁ, এটা একটা তো আমরা বলছি যে ধরেন যে যেসব জায়গায় অ্যাডিস মশা হয় সেই জায়গাগুলোকে নির্মূল করা। এখন আপনি খেয়াল করবেন ডেঙ্গুর প্রকোপটা শহর অঞ্চলে বেশি, এখানে কনস্ট্রাকশন বেশি হয়, রাস্তা খুঁড়াখুড়ি বেশি হয়। আজকে দেখেন শুধু ঢাকা, কক্সবাজার, গতবার দেখেছি আমরা কক্সবাজার হচ্ছে শহরগুলোতে হয়েছে যেখানে কনস্ট্রাকশন বেশি হয়। সেটা তো একটা আছে যে মানুষকে সচেতন করতে হবে সেটা। আরেকটা যেটা হয়েছে, এখন কিন্তু ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে কাজ শুরু হয়ে গেছে অনেক দেশে। আমাদের দেশেও যে আমরা চিন্তাভাবনা করছি না সেটা না, অনেক দেশে অ্যাপ্রুভালও পেয়ে গেছে ভ্যাকসিন। যেমন ইন্দোনেশিয়াতে অ্যাপ্রুভাল পেয়েছে এবং ওখানে কাজ বাচ্চাদের তারা দিচ্ছে, 4 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদের দিচ্ছে, ব্রাজিলে দিচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নেও এটা অ্যাপ্রুভাল পেয়েছে, জাতিসংঘের WHO অ্যাপ্রুভাল পেয়েছে। এখন ভ্যাকসিন 2টো আছে, একটা জাপানের ভ্যাকসিন সেটা বেশ ভালো, আর একটা আমেরিকার ভ্যাকসিন আছে। আমেরিকাটা আগের থেকে চলছিল, কিছু জটিলতা ছিল, তো ভ্যাকসিন একটা চলে এসেছে এবং আমাদের দেশেও কিন্তু একটা ট্রায়াল হয়েছে ভ্যাকসিনের ICDDRV আন্ডারে। ফলে সরকার কিন্তু ওদিকেও খেয়াল করছেন যে শুধু প্রতিরোধ করেই হবে না, আমাদের হয়তো ভ্যাকসিনের যে ব্যাপারটা সেটা এখন সামনে আমাদের শরীরকে গঠন করতে হবে। আমরা যদি সহজে বুঝি আমাদের যে হেলথ কেয়ার যেটা বলছি, আমাদের সেই কেয়ারের জায়গাটা অবশ্যই অবশ্যই, তখন হয়তো বা সামনের দিনে আমরা ভ্যাকসিনটাকে কিভাবে সম্পৃক্ত করা যায়। আমি প্রসঙ্গ তো একটু জানতে চাই, যদি একটু অন্যদিকে হবে, সেটি হচ্ছে যে করোনার ভ্যাকসিন আমরা পেয়েছি, সবাই 1, 2, 3, 4 ডোজ পর্যন্ত নিয়েছে। এখন শোনা যাচ্ছে যে করোনার ভ্যাকসিনেরও অনেক সাইড ইফেক্ট হচ্ছে। এই জায়গাটা আমরা একটু আসলে জানতে চাই কি করণীয়। না, যেটা হয়েছে আসলে এখানে একটু বুঝতে হবে, করোনার ক্ষেত্রে যেটা হয়েছে এটা ইমার্জেন্সি অথরাইজেশন বলে, ইমার্জেন্সি, অন দ্য বেসিস অফ ইমার্জেন্সি অনেক কম ট্রায়াল দিয়েও ভ্যাকসিনগুলো মার্কেটে চলে এসেছে আমাদের কাছে। এখন যে আমরা অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, যেটা প্রথম দিকে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আপনি জানেন যে এখন এটা টোটালি ব্যান্ড বা উইথড্র নাই, কোথাও নাই এটা। কারণ এটাতে দেখা গেছে কারো
পরবর্তীতে দেখা গেছে জটিলতা, রক্তের প্লেটলেট কমে যাচ্ছে বা রক্ত জমাট বেঁধে যাচ্ছে এবং কিছু অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে এটা নিয়ে মামলা হয়েছে এবং শেষ পর্যন্ত বিজ্ঞানীরাও স্বীকার করেছেন বা ওই অথরিটি স্বীকার করেছে যে এই ভ্যাকসিনটা কিছু জটিলতা হয়েছে। এবং আপনি মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন এবং যে চায়নার যেটা কিল ভ্যাকসিন সেগুলো সম্বন্ধে খুব কম শোনা গিয়েছে, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা সম্বন্ধে একটু মানে জটিলতার কথা শোনা। আমি যদিও বললাম যে একটু আমরা প্রসঙ্গের বাইরে যে জিজ্ঞেস করলাম, তাহলে যাদের এই যে অবস্ট্রাগলগুলো তৈরি হয়েছে, বিভিন্ন প্রকার সাইড ইফেক্ট তৈরি হয়েছে আমরা যদি বলি, তাদের আসলে এখন করণীয় কি? এখন যেটা অনেকে বলে যে ভাইরাস ঢুকেছে, লং কোভিড একটা কথা বলে, অনেকে বলছে যে আমার মেমোরি লস হয়ে যাচ্ছে, আমার হার্টের প্রবলেম হচ্ছে, আমার এই ধরনের প্রবলেম হচ্ছে যেগুলো আমার আগে ছিল না, করোনার আগে আমার এগুলো ছিল না, সেটাকে আমরা বলছি লং কোভিড। এরকম কিছু প্রবলেম কিন্তু হচ্ছে, নতুন করে কোভিড আসছেও আবার। হ্যাঁ কোভিড আছে, কোভিড কিন্তু যায়নি, কোভিড যায়নি। আমরা কিন্তু মনে করছি যে সে তার মানুষের সাথে অ্যাডাপ্টেড করে নিয়েছে, সে তার চেঞ্জ করেছে এবং আমাদের মধ্যে প্রতিরোধ ব্যবস্থাটা ডেভেলপ করেছে, এই জন্য সে ব্যাপক বিস্তার করতে পারছে না। কিন্তু সে যে আবার ইউটার্ন নিয়ে আবার নতুন স্ট্রেন হয়ে চলে আসবে না সেটা না, বলা যায়। এই জন্য ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে না, বাইরের দেশে আপগ্রেড করে ভ্যাকসিনকে, কিন্তু যে অমিক্রন হয়েছে আপগ্রেড ভ্যাকসিন দিচ্ছে, হ্যাঁ অনেক দেশে হচ্ছে, কোথায় ইউরোপের একটা দেশে বোধহয় আবার কোভিড বাড়ছে। তো একদম যায়নি এটা, এটা মানে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যদি অবশ্যই দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশন দেখছেন তাদেরকে আবারও বলবো যে শুধু করোনা ভ্যাকসিন নয়, ডেঙ্গু নয়, আসলে সচেতনতাই পারে আপনাকে সুস্থ রাখতে। আমরা এই জায়গায় আসবো যে আমরা একটু জানতে চাই অ্যান্টিবডি কি এবং এটা কিভাবে কাজ করে, এইটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। আমি একটা জিনিস বলি, অ্যান্টিবায়োটিক। হ্যাঁ অ্যান্টিবায়োটিক দেখেন আমাদের খুব পরিচিত, মানে সবাই, আমার জনগণ সবাই আমরা জানি অ্যান্টিবায়োটিক খেতে হবে, জ্বর হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আপনাকে একটু পিছনে ফেরত যেতে হবে। এই অ্যান্টিবায়োটিকটা আলেকজান্ডার ফ্লেমিং নামে একজন বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেছেন 28 সনে, এবং এটা 40 সনে এটা বাজারজাত করা হয়েছে, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। এটা একটা জীবন রক্ষাকারী ওষুধ। তখন কিন্তু তিনি বলেছেন যে এইটা তো ব্যবহার হচ্ছে ঠিকই, কিন্তু সামনের দিনে কিন্তু এটা অকার্যকর হয়ে যাবে, তখন কিন্তু মানুষ একটা বিরাট সমস্যায় পড়বে। এই অ্যান্টিবায়োটিকের বহুল ব্যবহার, মানে এটা তো এক্সেসিভ এনিথিং ইজ ব্যাড। আপনি জানেন যে এক্সেস যদি একটা কিছু ব্যবহার করেন, এখন হয়েছে কি অ্যান্টিবায়োটিক খালি মানুষ ব্যবহার করছে তা না, আজকে পোলট্রি ফার্মে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ ক্যাটেল ফার্মে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এখন এই ব্যাপক অ্যান্টিবায়োটিক ব্যবহার করাতে দেখা যাচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়াগুলো রোগ প্রতিরোধ, হ্যাঁ মানে আমাদের দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করছে না অ্যান্টিবায়োটিকে। এখন আমরা যেটা ভয়ের একটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা যখন কালচার রিপোর্ট করি দেখা যাচ্ছে একটা ড্রাগ সেন্সিটিভ, কোনো সময় দেখা যায় কোনো ড্রাগই নাই, কোনো অ্যান্টিবায়োটিকই কার্যকরী না। দেখা যাবে যে হয়তো কারো একটা অঙ্গতে একটা ঘা হয়েছে, সেই অঙ্গটা কেটে ফেলতে হবে, মৃত্যু, মানে এরকম মৃত্যু সামনের দিনে আসবে। হয়তো বলছে হাতে একটা ইনফেকশন হয়েছে, হাতটা কেটে ফেলেন, কারণ কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। ফলে আমাদেরকে এই জায়গাতে জনগণকে, এই যে আমরা বলছি যে পোলট্রি ফার্মে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এখন ওয়ান হেলথ অ্যাপ্রোচ বলছে, হ্যাঁ ক্যাটেল ফার্মে দেওয়া হচ্ছে, কে কিছু বুঝতেছে না অ্যান্টিবায়োটিক এনে খাওয়াই দিচ্ছে। এবং আমরা শুধু তা নয়, মানে সিম্পল আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে 3 দিনের একটি জ্বর হলেও অনেকে অ্যান্টিবায়োটিক করে দিচ্ছে। আমরা এই অ্যান্টিবায়োটিকের জায়গায় আরেকটু যেতে চাই, সেটি হচ্ছে যে অপারেশন। আমরা যখন বিভিন্ন জায়গায় পোস্ট অপারেশন বা এই অপারেশনের আগে এবং পরে যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হয়, আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অপারেশন হওয়ার পরে দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক চলে, এই প্রসঙ্গে যদি একটু বলেন। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলছি যে আপনার সাথে একমত। আমি প্রথমটা একটু টেনে আনি, বলি যে মানুষ, আমাদের জ্বরের বেশিরভাগ কারণ হচ্ছে ভাইরাস, কিন্তু আমরা দেখা যাচ্ছে এই ডেঙ্গু হলে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, হ্যাঁ আমরা অনেক ভাইরাল 3 দিন 4 দিনের জ্বর, এইটা একটা। আর নাম্বার হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক যে কেউ মানে দোকানে গেলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে সেলসম্যান, কিন্তু এটা পৃথিবীর উন্নত দেশগুলোতে রেস্ট্রিকশন আছে, অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। তারপরে আপনি যে দ্বিতীয় জায়গাটা এসেছেন সেটা হচ্ছে যে আমাদের হসপিটালগুলোতে একটা কথা আসে যে ইনফেকশন কন্ট্রোল, মানে ইনফেকশন যদি না হয় তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার হবে না। হ্যাঁ, আপনি যদি উন্নত দেশের যে কথা বলছি সেখানে কিন্তু অপারেশনের সময় একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এরপরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। কেন আমরা কেন পারছি না? পারবেন না কারণ এখানে হয়েছে কি, আপনার যে হসপিটাল যে স্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে সেখানে কিন্তু
একটা একটা ডিপার্টমেন্ট থাকে, সেন্ট্রাল স্টাইল সাপ্লাই ডিপার্টমেন্ট, হ্যাঁ, সিএসএসডি বলে, যে একটা 500 বেডের হাসপাতালে 2000-2500 স্কোয়ার ফিটের একটা সেন্ট্রাল স্টাইল সাপ্লাই ডিপার্টমেন্ট থাকে। সেইখানে যারা কাজ করে, এই যে হাসপাতালের যে যন্ত্রপাতিগুলো, এগুলো তো রিউজড হয়, আপনি জানেন, যেগুলো ওয়াশ করা হয়, ক্লিন করা হয়, এগুলার মধ্যে আমরা একদম বাংলা ভাষায় যদি বলি মানে জীবাণুমুক্ত করা, জীবাণুমুক্ত করে হয়, এগুলা দিয়ে আবার অপারেশন করা হয়। এবং যে আপনি অপারেশন থিয়েটার এবং পোস্ট অপারেটিভ রুম এবং এই যে ইনফেকশাস পেশেন্টগুলো রাখা হয়, এগুলোর মধ্যে অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু ব্যবহার করতে হয়, অনেক অনেক শর্ত আছে। সেই শর্ত যদি ফুলফিল করা হয়, তখন যে যন্ত্রপাতিগুলো, যে উন্নত দেশের হাসপাতালগুলোতে মানে একদমই ইনফেকশন, অপারেশন পরে ইনফেকশন নাই বললেই চলে, হয় না। কিন্তু ওরা অ্যান্টিবায়োটিকও দেয় না, জাস্ট অপারেশন সময় একটা দেয়, সেটা ওরা বলে যে ডিউরিং অপারেশন একটা অ্যান্টিবায়োটিক রাখে, কাটাছেঁড়া করে, তারপরে আর ওষুধ দেয় না। তাহলে দেখেন ওখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার খুবই কম হচ্ছে এবং খরচও কমে যাচ্ছে। আপনি যে বলছেন যে অপারেশনের পরে 10 দিন 12 দিন অনুমান ভিত্তিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, ন্যূনতম 7 দিন, এরপরে 15 দিন এরকম, কিন্তু এটা না খেলে শরীরে কাজ করবে না। ধরেন একজন ভালো ডাক্তার যারা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আছে, তার একটা সিরিয়াল পেতে গেলে 3 মাস ওয়েট করতে হয়, কারো ঘুষ দিতে হয়, লিয়াজু করতে হয়। আপনারা যারা স্বনামধন্য ডাক্তার আছেন, আপনাদের মানে খুঁজে পাওয়া যায় না, এই জায়গাটা কি বলবেন? কিন্তু এখন কিন্তু ডাক্তারের সংখ্যা বাড়ছে এবং ডিগ্রিধারী ডাক্তার সংখ্যা বাড়ছে। এখন হচ্ছে কি, মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যেখানে ভিড় সেখানে চলে যায়, ডাক্তার যে নাই তা না, বিশেষজ্ঞ ডাক্তার আছেন, এটা একটা জায়গা। নাম্বার 2 হচ্ছে যে আমাদের হাসপাতালগুলোতে সেবাটা আরও যদি বাড়ানো যায়, হ্যাঁ, মানে সরকারি হাসপাতাল, আধা সরকারি, এগুলাতে যদি সেবাটা আরও বাড়ানো যায়, তাহলে কিন্তু আরও মানে এত ডাক্তারের কাছে যাওয়ার মানে ভিড় করার প্রশ্ন আসে না। তার মানে আমরা বলতে চাই যে যদি আমরা আসলে ওই যে যেটা শুরু করেছিলাম, হেলথ কেয়ার সচেতনতা, আমাদের নিজেদের সচেতনতা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের মনে হয় যে ডক্টরমুখী হওয়াটা আমাদের জি 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 কমে যাবে। মানে প্রতিরোধ ব্যবস্থাটাকে, মানে যেটা হচ্ছে যে আমরা তো আমাদের লক্ষ্য কিন্তু হাসপাতাল বাড়ানো, ডাক্তার বাড়ানো, সেটা না, আমাদের যে প্রতিরোধ। আমরা যদি দেখেন, আমরা যদি অনেক ভ্যাকসিন আসতেছে, আমরা যদি ভ্যাকসিনগুলো নেই, তাহলে কিন্তু আমার সেইগুলো হবে না। ভ্যাকসিন কিন্তু আরও অনেক আছে, আমরা হয়তো কিছু ভ্যাকসিন আমাদের সরকার দিচ্ছে, তাছাড়াও কিন্তু বাইরে আরও ভ্যাকসিন আছে। আপনি দেখবেন যে নিউমোনিয়ার একটা ভ্যাকসিন আছে, স্ট্র্যাপ্টো নিউমোনি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস দিয়ে একটা হয়, ওইটার ভ্যাকসিন আছে, মেনিনজাইটিসের ভ্যাকসিন আছে, হ্যাঁ, টাইফয়েডের ভ্যাকসিন আছে। আমি জাস্ট একটা তথ্য আমি দিতে পারি। করোনার সময় আমরা কিন্তু বারবার হ্যান্ড ওয়াশ করছি, যেখানে গেছি বারবার হ্যান্ড ওয়াশ করছি, ঠিক আছে। তো আমি তো ডায়াগনস্টিক ল্যাবে কাজ করি, সেই সময় আমি দেখেছি টাইফয়েড রোগের সংখ্যা, মানে ব্লাড কালচারে টাইফয়েডের সংখ্যা একদম কমে গেছে। কারণটা কি? টাইফয়েড ছড়ায় কীভাবে? এই যে আপনার হচ্ছে আমরা বাইরে খাবার দাবার বন্ধ করে দিয়েছিলাম করোনার সময়, হোটেলে, বাইরে, রাস্তাঘাটে, ফলে দেখা গেছে যে টাইফয়েড কমে গেছে। তো আমি যেটা বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যান্ড ওয়াশ, বারবার হ্যান্ড ওয়াশ করা, যে কোনো কিছু খেতে গেলে বারবার হাত ধোয়া, এই জিনিসগুলা, বা আরেকটা হচ্ছে যে আপনি ধরেন পরিষ্কার, আরেকটা হচ্ছে যে স্কুল থেকেই যদি আমরা বাচ্চাদেরকে সচেতন করি, হ্যাঁ, যেমন ধরেন আপনি বলছেন ইনফেকশন, মেয়েদের দেখবেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব বেশি হয় বারবার, কারণ ওরা করে কি, এক হচ্ছে যে ওরা পানি কম খায়, তারপরে মানে যেটা ইউরিন যে ইয়েটা করা, সেটা হয়তো আটকে রাখে একটা। নাম্বার 2 হচ্ছে যে পরিষ্কার ওই এরিয়াটাকে পরিষ্কার করার একটা নিয়ম, হ্যাঁ, পরিষ্কার করা, পেশাবের জায়গাটা বা জায়গাটা, এই জায়গাটাকে পানি সামনে থেকে পিছন দিকে ওয়াশ করা, হ্যাঁ, এই জায়গাগুলোতে একটু বোধহয় অসচেতন থাকে। আপনারা কি মনে করেন যে সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা বা নিজেকে সচেতন মানুষ হিসেবে তৈরি করার জন্য ভালো ভূমিকা রাখবে কিনা? যে একদম আমরা যেমন সমাজ বই পড়ছি, বিজ্ঞান বই পড়ছি, ম্যাথ করছি, ইংলিশ করছি, এরকম যদি স্বাস্থ্য নিয়ে যদি একটা আলাদাই একটা বই থাকে, বা সেক্ষেত্রে আপনার তো অনেক সময় মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং হয়, কথাবার্তা হয়, আমি জানি, তখন এই স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম কোনো প্রস্তাবনা দেওয়ার আছে কিনা? সরকারের দিকে খেয়ালও করছেন এবং এটা অবশ্যই, এটাকে হয়তো আরো ব্যাপকভাবে আপনি আরেকটা জায়গায় আসতে পারেন। ধরেন এই যে ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে বাচ্চাদের ক্ষেত্রে বলবো, কিন্তু আমি দেখেছি, বলা ঠিক না আর কি, আমি বলছি একটা ইন্টারমিডিয়েট ছেলে, আমার ইন্টারমিডিয়েট ছেলে, সে হয়তো জানে না, হয়তো কোথাও গিয়েছিল, দেখা গেছে তার HIV ভাইরাস ঢুকে গিয়েছে। এই যে সেক্সের মাধ্যমে একটা, দেখেন এটা কিন্তু সচেতন,
এটা এটা 18-20 বছর বা 30 বছরের ছেলের ক্ষেত্রে এটা হবে না আশা করা যায়, কারণ সে তো জানে যে কিভাবে এটা ছড়ায়, সংক্রমণ ছড়ায়। কিন্তু একটা স্কুলের ছেলে শুধুমাত্র কি সেক্সের মাধ্যমে না, ছড়ায় নাকি সেক্সের মাধ্যমে ছড়ায়, রক্তের মাধ্যমে ছড়ায়। এটা একটু ক্লিয়ার আমাদের দর্শকদের যদি একটু বলতেন। হ্যাঁ, দেখেন তো আমার খুব খারাপ লেগেছে সেই ছেলেটাকে দেখে, কারণ সে কিন্তু জানেই না, সে কিন্তু জানে না, সে হয়তো ক্লাস 8-এ পড়ে বা 9-এ পড়ে, একটা কৌতূহলের বশে চলে গেছে এবং তার মধ্যে এইচআইভি ট্রান্সমিশন হয়েছে, এটা আমি বলছি। হ্যাঁ, তো এরকম আমরা দেখেছি স্যার, এরকম দেখেছি এইচআইভি যারা পজিটিভ হয়েছে, হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এগুলা কিন্তু দেখেন রক্তের মাধ্যমে ছড়ায়, তারপর যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মানে গর্ভবতী মা নিজেও জানে না, মা থেকে বাচ্চা চলে আসে, সব কিছু খোলা এখন। হ্যাঁ, সব কিছু ওপেন। এই সময় একটা 13 বছরের, 14 বছরের, 15 বছরের ছেলে মেয়ে একটা ভুল করে ফেলতে পারে। এখন সেই ভুলে তার সারা জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। ফলে এই জায়গাগুলো শুধু এই যে কিভাবে এটা ছড়ায়, রক্তের মাধ্যমে ছড়ায়, এই যে জায়গাগুলোকে আমার মনে হয় আরেকটু জোরালো ভূমিকা আমরা স্কুলেই রাখতে পারি। দর্শক, আমরা এই পর্যায়ে একটু বিরতি নিতে চাই। আমাদের স্বাস্থ্য নিয়ে নোশন টিভির নতুন অনুষ্ঠান হেলথ কেয়ার থেকে আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করেছে সেলেস্টিয়া একাডেমি দুবাই এবং পিয়ারলেস কলেজ কানাডা। আমরা বিরতির পর আবারও ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি মুস্তাক ভাই। আমরা যে আলোচনায় ছিলাম, ডিজিটাল যুগে যেভাবে অন্য কিছু যেভাবে চলে এসেছে, সেইভাবে স্বাস্থ্যের এই জায়গাটাতে মানুষকে মানে বাচ্চাদেরকে সচেতন করা, সেই জায়গাটা মনে হয় অতটা জোরালো ভূমিকা এখনও রাখছে না। সেটা হয়তো আমাদের স্কুল হেলথে আরও জোরালো ভূমিকা রাখতে পারে, মানে প্রচারের জায়গা যেটা আপনি বলেছেন। কারণ এখানে দেখেন, এখানে যদি কোনো ভুল হয়ে যায়, এরকম হয়েছে যে তার সারা জীবনের জন্য মানে করতে পস্তাতে হবে। হেলথ কেয়ার নিয়ে কি কি করা যায়, প্রাথমিক একটা ধারণা যদি আমাদের সাধারণ মানুষকে দেন যে এই কাজগুলো করলে পয়েন্ট আকারে যে সাধারণ মানুষ সুস্থ থাকতে পারবে। এখন আমাদেরকে যেটা সরকারও এই ব্যাপারে জোরালো দিয়েছে যে প্রেসক্রিপশন ছাড়া, রেজিস্টার্ড ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। মানে এটা এখানে একটা, যেমন ঘুমের ওষুধও দেয় না এখন, কিন্তু দেখবেন তো ইদানিং কিছু কিছু ফার্মেসি কিন্তু সেই দিকে যাচ্ছে, এটা ফলো করছে। হ্যাঁ, ফলো করছে যে আপনি কি ওষুধ কিনতে এসেছেন, না আপনি প্রেসক্রিপশন দেখান, আপনার ডাক্তার সাহেবের, রেজিস্টার্ড ডাক্তার সাহেব প্রেসক্রিপশন, তাহলে আমি দেবো, আর এবার দেবো না। এটা একটা। হ্যাঁ, এই জায়গাতে, কারণ এটা ব্যাপক ব্যবহার, তার নিজেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মানে এই অর্গানিজমগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে। তো এই জায়গাগুলোতে কিন্তু সচেতন থাকতে হবে। এবং বলছি যে কেন ক্ষতি হচ্ছে সেটা কিন্তু একটু বুঝতে হবে, যে তার শরীরের মধ্যেও দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ, মানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অর্গানিজম তৈরি হয়ে যাচ্ছে। সেইটা দিয়ে সে নিজেও ইনফেক্টেড হতে পারে, ভবিষ্যতে আত্মীয় স্বজন আশেপাশের মানুষকেও সে ইনফেকশন করে ফেলতে পারে। ধরেন একটা বাচ্চাকে আমরা মার্কেটে নিয়ে যাব, মার্কেটে অনেক লোক থাকে, আমি একটা মাস্ক পরে নিতে পারি, বাচ্চা একটা মাস্ক, এগুলাতে আমরা যেখানে জনসমাগম, আমি বলছি না যে ঘরে আপনি মাস্ক পরে থাকবেন, কিন্তু যেখানে ভিড়ের মধ্যে যাবেন সেখানে সেটা করতে পারেন, মাস্ক পরতে পারেন। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে বারবার হ্যান্ড ওয়াশ। যে আমি একটা কিছু মানে আসলাম এক জায়গা থেকে, আমি এসে হ্যান্ড ওয়াশ করলাম, আমি বাইরের থেকে আসলাম, একটা হ্যান্ড ওয়াশ করলাম, আমি ভাইদের একটা বাসের বা গাড়ির থেকে আমি একটা ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু হাতে করে নিয়ে আসতে পারি, আমি বাসায় ঢুকছি, একটা হ্যান্ড ওয়াশ করলাম, জুতাটা আমি বাইরে খুলে রাখলাম, ঠিক আছে। এই জায়গাগুলোতে ক্লিন করলাম, আমার মনে হয় অসুখের ডিজিজের পরিমাণ, যেটা আমরা করোনার সময় করেছি যে প্র্যাকটিসটা, সেটা করলে হয়তো রোগের পরিমাণ। তার মানে আমরা বলতে পারি যে দর্শক, আপনারা যে শুধুমাত্র করোনা হলেই যে আমাদের হাত ধুতে হবে, নিজেকে সচেতন রাখতে হবে, এমনটি নয়। নিজের শরীর সুস্থ রাখার জন্য হাত ধোয়াটা অনেক অনেক বেশি জরুরি। কারণ যদি আমরা বাইরে যাই, যেখানে যাই না কেন, প্রতি মুহূর্তে মোটামুটি হাতটা যদি ওয়াশ করে রাখি, তাহলে অনেক রোগ থেকে নিজেকে ডাক্তারি পেশাকে সাধারণত বলা হয় সেবামূলক পেশা।
কতটুকু সেবামূলক পেশা হিসাবে আপনি নিতে পেরেছেন, বা বাংলার সাধারণ যে ডাক্তার, যারা আমরা ডাক্তার দেখছি, তারা এটাকে দিতে পারছেন? অনেক ভালো অনেক ডাক্তার সাহেবরা আছেন যারা মানুষকে অত্যন্ত মানে সেবাই দিয়ে যাচ্ছেন। তাদের মূল উদ্দেশ্য কিন্তু এই যে অর্থ লিপ্সা না, আবার এটা ব্যতিক্রম আছে, কেউ কেউ হয়তো অনেক বেশি টাকার পিছে ছুটছেন বা অনেক কিছু অনিয়মের সাথে বেশি যুক্ত হয়ে যাচ্ছেন। আমরা সাধারণত যাদের একটু অর্থবিত্ত আছে, বা ধরেন একটু বেশি জটিল রোগ হচ্ছে, মনে করছি জটিল রোগ, আমরা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি। আমি সঙ্গত কারণে কোনো দেশের নাম বলছি না, বাইরের দেশে চলে যাচ্ছি। আসলে কেন যাচ্ছি, বা আমরা কেন বাংলাদেশে তাদের সেবাটা দিতে পারছি না? না, এইখানে কিন্তু জনগণের একটা ভুল বার্তা যাচ্ছে। আমার কাছে যেমন আমি বলছি যে আমি যেমন ডাক্তার, আমার পরিবার কেউ কখনো যায়নি এরকম চিকিৎসার জন্য। হ্যাঁ, জনগণ না অনেক সময় অনেক কিছু না, এক হচ্ছে যে কিছুটা না বুঝে, অনেকের টাকা পয়সা আছে, চলে যাচ্ছি আমি একটা সামান্য কারণেও কিন্তু তারা বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু এবং অনেকটা মনে করছে গিয়ে ওখানে কিন্তু প্রচুর খরচ করছে। আপনি শুনেছেন যে দেখা যাচ্ছে অনেক বেশি খরচ হচ্ছে, কিন্তু সে এখানে কিন্তু সে যদি একটু খোঁজ খবর নেয়, একটু সঠিক রাইট ওয়েতে আগায়, সে কিন্তু এখানে ভালো চিকিৎসা হচ্ছে বাংলাদেশ। আপনারাই বলছেন যে এবার ডেঙ্গু একটি বড় আকার ধারণ করতে পারে, সেই জায়গা ডেঙ্গু নিয়ে আমরা মানুষকে, সাধারণ মানুষের, যদিও আমরা বলছি যে জমা পানি ফেলে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, তার বাইরে যেয়ে যদি কিছু বলতে চান। সেপ্টেম্বর অক্টোবরে এরকম আমরা দেখেছি আগের বার যে প্রচুর মানুষের জ্বর হচ্ছে, এবং আবার দেখেছি যে জ্বর হওয়ার পরে মানুষ ইভেন কি হাসপাতালে দেখা যাচ্ছে বিছনা পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে, সরকারি বেসরকারি হাসপাতালগুলো ভরে গেছে। তো আমরা বলবো যে একটু সচেতন থাকেন, মশারির মধ্যে সামনে যে মশারি টাঙিয়ে থাকেন, মশারি ব্যবহার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো থাকবেই। তারপরে হচ্ছে যে ডেঙ্গু হলে যেটা বলছি, যদি পরীক্ষা করা, অ্যাটলিস্ট ডেঙ্গুর যে পরীক্ষাগুলো আমরা আগেই বলেছি যে সেগুলো যদি করেন, এই সামনে যদি জ্বর আসে, আর না হলে অ্যাটলিস্ট রক্তের যে সিবিসি পরীক্ষা সেটা করেন, সেটা একটু খেয়াল করেন। এবং শরীরে দেখবেন যে ডেঙ্গুর হলে যে সবারই খারাপ অবস্থা হয় তা না, কিন্তু যার আগে একবার ডেঙ্গু হয়ে গেছে, দ্বিতীয়বার হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু এটা জটিল ধারণ করতে পারে। অনেক সময় ফুসফুসে পানি চলে আসে, পেটে পানি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু ঘরে বসে থাকা যাবে না, দ্রুত হসপিটালে চলে যেতে হবে। দর্শক, আমরা আসলে ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। আমরা নোশন টিভি সাধারণ মানুষের কথা বলে, আমরা সারা বাংলা ভাষাভাষী সকল মানুষের কথা বলতে চাই। আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই নোশন টিভিটা প্রতিষ্ঠা হয়েছে, সেটা হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। আর যার জন্য আমাদের এই কল্যাণমূলক একটি অনুষ্ঠান হেলথ কেয়ারে আমরা একদম সর্বশেষ পর্যায়ে আপনাকে বলবো যে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। না, আমি দর্শকদের বলছি যে স্বাস্থ্য সচেতন মানে রোগ প্রতিরোধ আমরা এমনও আছে, যদি আপনি একদম প্রতিদিন আপনি পরিমিত আহার করেন, ব্যায়াম করেন, এটাও কিন্তু দরকার, যে শারীরিক পরিশ্রম। আপনি যদি দেখেন আমাদের বাচ্চারাও কিন্তু এখন মোটো হয়ে মানে অবেস হয়ে যাচ্ছে, কারণ আমরা শারীরিক পরিশ্রম করছি না। এখন গ্রামেও যদি আপনি দেখেন, মানুষ বাড়ির থেকে বের হয়ে অটো দিয়ে এসে মুভ করে, হাঁটে না। তাহলে আমি বলছি যে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটা, এক্সারসাইজ করা, পরিমিত আহার, নিদ্রা, রেস্ট, এবং যে এই যে রোগ প্রতিরোধের যে নিয়ম কানুন সেগুলো পালন করা, হ্যাঁ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই জায়গাগুলোতে যদি কেউ সচেতন থাকে, নিশ্চয়ই বড় ধরনের জটিলতা বা অসুখ বিসুখ হবে না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর মুস্তাক আহমেদ, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ দিচ্ছি নোশন টিভি কর্তৃপক্ষকে, যে তারা এই যে স্বাস্থ্য সচেতনমূলক যে একটা বিষয়কে মানে গুরুত্ব দিয়ে প্রচার করছেন, সত্যি এটা অসাধারণ। আমি মনে করি যে এরকম যদি প্রোগ্রামগুলো করে, এটার সাথে জনগণের প্রতি যে তাদের একটা দায়বদ্ধতা, এখান থেকে সেটা করছেন। এই জন্য নোশন টিভি কর্তৃপক্ষ আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। হেলথ কেয়ার অনুষ্ঠানটি নিবেদন করছে সেলেস্টিয়া একাডেমি দুবাই, পিয়ারলেস কলেজ কানাডা। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের যত দর্শক আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আগামীতে আমাদের সঙ্গে থাকবেন। নতুন পর্ব নিয়ে আমরা আগামী পর্বে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।